আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম। বিশ্ব রাজনীতি ইতিহাস এর এই পর্বে আমি আপনাদের সাথে আছি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা। বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ আমি বিশ্ব রাজনীতি ইতিহাস সহ বিভিন্ন সাম্রাজ্যবাদ উত্থান পতন নিয়ে আলোচনা করেছি। আমার ইউটিউব চ্যানেল মাওলানা শাহজাহান আহমদ নেসারি বা নেসারি মিডিয়াতে আছে। মহাকার মা ও ইঙ্গিত দিয়ে তারপরে স্পেস দিয়ে শাহজাহান আহমদ নেসারি লেখলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আর এই ফেসবুক আইডিতে ইনশাল্লাহ যাচ্ছে। তো কেন যেন আমার ভিডিওগুলো লাইভগুলো নষ্ট হয়ে যায় এক মাস পরে, আমি তা বুঝতে পারছি না। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারতের ইতিহাস, আমেরিকার ইতিহাস, ইহুদি জাতির ইতিহাস, ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, রেনেসা বিপ্লব, ওসমানী সাম্রাজ্যের 4 পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি। তারপরে চায়নার ইতিহাস আলোচনা করেছি। আরও অনেক আলোচনা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ভারতের ইতিহাসে আলোচনা করেছি। সেখানে ভারতের কিছু সংক্ষিপ্ত আমলনামা, শিরোনাম, তারা যা করেছে এই 70-80 বছরে মুসলমানের উপর, বিশ্ব রাজনীতিতে, ভূ রাজনীতিতে, স্বদেশী মুসলিমদের উপর, সংখ্যালঘুদের উপর যা করেছে সেগুলো নিয়ে ছোট একটা আলোচনা করেছি, আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আজকেও আবার ভারতের আলোচনা। এটা আমাদের দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল, তারপরে আফগানিস্তান, এগুলো মোটামুটি আমাদের একটা ভূখণ্ড আলাদা। তো এর ইতিহাস অল্প একটু বলে শেষ করা যায় না। একটু বলেছি, এখানে শেষ হয়ে যায়নি। অনেক ইতিহাস খ্রিস্টপূর্ব 0 সাল থেকে এই আলোচনা যদি শুরু করি, সে মৌর্য সাম্রাজ্য, তারও আগে নন্দ সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, তারপরে পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য, তারপরে ইসলামের আগমন, তারপরে ব্রিটিশ আগমন, তারপরে বর্তমান ভারতের হিন্দুত্ববাদের অল্প সময়ের রাজত্ব, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক। তো সেগুলো নিয়ে করব না, যদি সময় পাই একে একে সবগুলো করব। কিন্তু আজকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই, সারা দেশের আলেম, স্কলাররা, দেশপ্রেমিকরা, রাজনীতিবিদরা, বড় ছোট রাজনীতিবিদরা সবাই মিলে যেই বিষয় এখন একেবারে সোচ্চার, সেটা হলো ভারত সমস্যা। দেখুন, এই ভারত ভূ রাজনীতিতে প্রতিবেশীদের সাথে যা করে, বিশেষ করে বিজেপি সরকার আসার পরে একটু বেশি, পৃথিবীর ইতিহাসে তা বিরল। দেখেন, এদের কোনো একটা দেশের সাথে সম্পর্ক ভালো নেই, ভূ রাজনীতিতে এদের সম্পর্ক ভালো নেই, বিশ্ব রাজনীতিতে এদের অবস্থান তেমন ভালো না। আর সবচেয়ে বড় কথা হলো, ইদানিং এরা বাংলাদেশের সাথে যা করছে, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে সমস্ত কথা বলছে, কাজ করছে, পদক্ষেপ নিচ্ছে, এটা ভূ রাজনীতিতে অত্যন্ত আক্রমণাত্মক কিছু। আমরা তাদের প্রতিবেশী। তারা 1971 সালে এই দেশটাকে স্বাধীন করেছিল কেন? শুধু পাকিস্তানকে দুর্বল করার জন্য। আর বাংলাদেশ নামক এই ভূখণ্ডে একটি পুতুল সরকার রেখে তার উপর আধিপত্য করে রাখার জন্য, এবং ভারতের এক ব্যবসার বাজার বসানোর জন্য। এই 3টা কারণে করেছিল। মোটামুটি তারা অনেক সফল হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে তারা যেন একটু বেশি বেঁকে বসেছে, খেপে গিয়েছে, যেন তারা তাদের
মাখা ভাত আমরা কেড়ে নিয়ে আসলাম, এমন আচরণ তারা করছে। এরা হুমকি দিচ্ছে, সীমান্তে হুমকি দিচ্ছে, এরা রাজনৈতিক হুমকি দিচ্ছে, কূটনৈতিক হুমকি দিচ্ছে, ভিসা বন্ধ করে দিচ্ছে। তারপরে ওদের দেশে অবস্থিত আমাদের দূতাবাস, যেটা অ্যাম্বাসেডার অফিসগুলো, এম্বাসিগুলোতে আক্রমণ করছে, ভাঙচুর করছে, ওরা তা রক্ষা করছে না। তারপরে আমাদের দেশে অযথা রাজনৈতিক হস্তক্ষেপ করতে চাচ্ছে। এই যে দেখেন, এই কর্মকাণ্ডগুলোকে, এগুলো ভূরাজনীতিতে অত্যন্ত ক্ষতিকর, প্রতিবেশীদের সাথে টিকে থাকতে অত্যন্ত ক্ষতিকর, প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব রাখার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর এটা তাদের পদক্ষেপগুলো। আপনি দেখেন, গয়েশ্বরচন্দ্র রায় নামক একজন ব্যক্তি, বিএনপির নেতা, তাকে যখন আওয়ামী লীগের আমলে জেলে দেওয়া হলো, মামলা দেওয়া হলো, এই ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশে চিঠি দেয় নাই যে সে একজন হিন্দু, তাকে ছেড়ে দাও, সে সংখ্যালঘু, তাই তাকে ছেড়ে দাও। কিন্তু বিপরীতে এখন সরকার যখন আইসা দেশবিরোধী, একদম অমানবিক, উগ্র সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী ভারতের রয়ের এজেন্ট ইসকনের নেতাকে যখন ধরেছে, তখন এরা চিঠি লিখেছে যে ওকে ছেড়ে দাও, সংখ্যালঘু নির্যাতন করো না। আচ্ছা, তাহলে যদি সংখ্যালঘু বিষয়টা হতো, তাহলে গয়েশ্বরচন্দ্র রায় সেও হিন্দু, তার ব্যাপারে চিঠি কেন লেখল না? তার মানে এরা চাচ্ছে, এরা এই দেশে বিভিন্ন, শেখ হাসিনা ভারতে বসে আছে, দিল্লিতে বসে নেই, সে সর্বক্ষণ অমিত শাহ, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং তাদের সাথে পরামর্শ করছে কি করা যায়। তা করে কয়দিন পরে প্রথমে দেখলেন একটা আইনি কু, যখন সরকার জুলাই অভ্যুত্থানের পর যখন আমাদের বিপ্লবী সরকার গঠিত হলো, তখন এরা সর্বপ্রথম যেই অভ্যুত্থানটা, গণ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান করতে চেয়েছে, সেটা হলো আইনজীবীদেরকে দিয়ে, তা ব্যর্থ হয়েছে। তারপরে আনসার বাহিনীর মাঠে নামাইল, 7 মিনিটে খেলা শেষ করে দিয়েছে। আর একটা কথা হলো, পূর্বের আওয়ামী লীগ সরকার বা পূর্বের সরকারগুলো ঠিকই ছিল প্রশাসন দিয়ে, কিন্তু এই সরকার প্রশাসন দিয়ে টিকে নাই, জনগণ দিয়ে। তো আনসার লীগ ফেল হলো, তারপরে আসলো চকিদার লীগ ফেল হলো, তারপরে আসলো রিক্সাওয়ালাদেরকে মাঠে নামালো। আওয়ামী লীগের নেতারা, শিক্ষিত লোকেরা রিক্সাওয়ালা সাজলো, এটা ব্যর্থ হলো। তারপরে অটো, এক একজনকে 1 লক্ষ টাকা লোন দেবে এই কথা বলে গ্রাম থেকে এনেছে, 300 গাড়ি ভরপুর করে এনেছে, শহরে এসে তারা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করবে, পাল্টা অভ্যুত্থান করবে, সেখানেও ব্যর্থ। তারপরে তারা এই সন্তু লারমার নেতৃত্বে পাহাড়ে গণ্ডগোল বাঁধালো, সেখানেও তারা ফেল করলো। তারপরে তারা হিন্দুদের বিভিন্ন সংখ্যালঘু এই জাতিদেরকে ব্যবহার করে পিছনে তারা থেকে হিন্দু সেজে, কতটা নপুংসু এরা, কতটা কাপুরুষ, অন্য ধর্মের ব্যানারে গিয়ে নিজেদেরকে অন্য ধর্মের দাবি করে ক্ষমতার লোভ করে, সেখানেও তারা ব্যর্থ হলো। অবশেষে তারা এই পৃথিবীর সবচেয়ে উগ্র জঙ্গি, তারপরে চরম সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী এক ইসকন, ওই ইসকনকে তারা মাঠে নামিয়েছে। এখন এই যে কাজগুলো করতেছে, এখন সংখ্যালঘুদেরকে বেশি ব্যবহার করেছে এরা, দেখলাম ভারত আর শেখ হাসিনায়। পাহাড়ের সংখ্যালঘু, হিন্দু সংখ্যালঘু, এদেরকে বেশি ব্যবহার করেছে। কেন? এই অসভ্যরা, এই শেখ হাসিনায়, তার দোসররা এবং এই নরেন্দ্র মোদী, এরা চাচ্ছে সংখ্যালঘু লাশ ফালানোর জন্য, মানে সংখ্যালঘুদেরকে দিয়ে বেশি উগ্রতা করবে, বাড়াবাড়ি করবে, তখন বাংলাদেশের মুসলিরা রাগ হয়ে তাদেরকে মারবে, আক্রমণ করবে, অথবা 2 একটা লাশ ফেলবে। তখন এই লাশ নিয়ে বিশ্বের কাছে ওরা ধরবে যে এই দেশে সংখ্যালঘু নিধন হচ্ছে, সংখ্যালঘুদেরকে মারতেছে, সংখ্যালঘুদেরকে শান্তি নেই, সংখ্যালঘুদেরকে শেষ করে দিচ্ছে। এই একটা ফন্দি দিল্লির পলিটিক্যাল মেকাররা করছে, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল মেকাররা তা মানে নাট টাইট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। ইসকন সম্পর্কে কথা উঠেছে। এই ইসকন কি, আমি শুধু এই কথাটুকু বলবো, ইসকন এটা কি?
আমি একটা তথ্য দেব আপনাদেরকে, ভিডিওটা শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ একটি তথ্য। 1962 সালে চীনের সাথে ভারতের যুদ্ধ লাগলো, ভারত শোচনীয় পরাজয় বরণ করলো, চীন কাশ্মীরের 20% দখল করে নিল। এর 3 বছর পর 1965 সালে পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ লাগলো। সেই যুদ্ধেও তেমন কোনো বুঝ করতে পারে নাই, কোনো যুদ্ধেই না। ভারত যুদ্ধ করে কিছু এনেছে, প্রমাণ দিতে পারবেন, 1 শতক জায়গা এনেছে। পাঞ্জাবের কিছু যুদ্ধ করে নিয়েছে পাকিস্তান, কাশ্মীরের 37% যুদ্ধ করে নিয়েছে পাকিস্তান, বালাকোটের অঞ্চল নিয়েছে পাকিস্তান, অনেক অঞ্চল নিয়েছে, চীন নিয়েছে। ভারত যুদ্ধ করে 1 শতক জায়গায় এনেছে, প্রমাণ দেখাতে পারবেন? এই উগ্র হিন্দুত্ববাদীরা উগ্রবাদী করে শুধু সংখ্যালঘুদের সাথে পুরুষেরা দেখাতে পারবেন? পারবেন না। আপনি দেখেন, এরা গিরিঙ্গি করে সিকিমকে দখল করেছে, আহমদাবাদকে দখল করেছে, কাশ্মীরকে দখল করেছে, কিন্তু দখলে রাখতে পারেনি অনেকগুলো পাকিস্তান নিয়ে গিয়েছে। 1999 ওরা কতটা অদক্ষ যোদ্ধা ভারতীয়রা। আমি এর আগে একটা ভিডিও করেছি, আমার নষ্ট হয়ে গিয়েছে ভিডিওটা, জানি না কেন যেন 30 দিন পরে নষ্ট হয়ে যায়। আমি আসলে ভালো কিছু বুঝি না, আমি আরও বুঝতে হবে মিডিয়া সম্পর্কে। ওই আমার ইউটিউব চ্যানেল মহাকার মা ও এভাবে ইঙ্গিত দিয়ে তারপরে স্পেস দিয়ে শাহজাহান আহমদ নেসারি লেখলে আমার ওই ইউটিউব চ্যানেলে পাবেন। ভারতের ব্যাপারে কিছু কথা আমি সেখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, আপনারা পাবেন। তো আজকে যেই তথ্যটা দেব, যে এই আরেকটা কথা উদাহরণ দিলে, 1999 সালে পাকিস্তানের থেকে একটি বিচ্ছিন্নতাবাদী, মানে সরকার জানে না, সেনাবাহিনী জানে না, নৌবাহিনী জানে না, বিমান বাহিনী জানে না, এমন একটা বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী, অবশ্য তারা জানে কিন্তু না জানার ভান ধরে বলেছে, ওই দলটাকে পাঠিয়েছে। কার্গিল নামক একটা পর্বতমালা দখল করে নিয়েছে ওই বিচ্ছিন্নতাবাদীরা, মানে পাকিস্তানের পক্ষের ওই বিচ্ছিন্নতাবাদীরা। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নাই, সরকার নাই, আলাদা একটা বাহিনী গিয়ে ভারতের একটি অঞ্চল, কয়েকটা গ্রাম দখল করে নিয়েছে এবং 10 দিন সেখানে তারা রাজত্ব করেছে। কিন্তু এদেরকে হটানোর জন্য ভারত, এই কাপুরুষেরা, ওই যে আমার এক ভাই লিখেছেন আশরাফুল আনোয়ার, যে বাংলাদেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয়ে থাকে, লিগ করে রাজাকার ঘোষণা করা দরকার। হ্যাঁ, এরা রাজাকার অবশ্য। যদি আমার ভাই মাওলানা আশরাফুল আনোয়ার, সে একটা প্রশ্ন করেছে, যদি বাংলাদেশ যদি 71 সালে কেউ যদি স্বাধীনতার সাথে যুক্ত না থাকার কারণে রাজাকার হয়ে থাকে, তাহলে বাংলাদেশ যদি জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট নতুন করে পূর্ণ স্বাধীনতা লাভ করে, তাহলে এখনই স্বাধীনতার বিপক্ষে যারা, তারা অবশ্যই রাজাকার, তাদেরকে রাজাকার ঘোষণা করা দরকার। হ্যাঁ, এটা আমিও সপক্ষে, কারণ সত্যের জয় হয়েছে, ওই সত্যের বিরুদ্ধে প্রকৃত স্বাধীনতা এসেছে। প্রকৃত স্বাধীনতার বিরুদ্ধে যারা আছে, সে আওয়ামী লীগ হোক, যেই দলের হোক, সেই রাজাকার বলে গণ্য হবে, সে নব্য রাজাকার। আমার ভাইয়ের কথা জবাবটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন কথা হলো, এই কার্গিল যুদ্ধ 1999 সালে শুরু হলো। বিচ্ছিন্নতাবাদী একটা জনগোষ্ঠী ঢুকে 10 দিন সেখানে রাজত্ব করলো ভারতের ভিতরে। এই কথাটা বলার উদ্দেশ্য, ভারত যুদ্ধক্ষেত্রে ভারতের সেনারা, বাহিনীরা কত অদক্ষ, আমি সেটা প্রমাণ দিচ্ছি। ওরা নির্লজ্জ, বেহায়া, মিথ্যা সংবাদ প্রচার করার জন্য শুধু এদের মিডিয়াটা ছাড়া আর কিচ্ছু নেই। আচ্ছা, এই 1999 সনে এই কয়েকজন লোক ঢুকে কার্গিল দখল করার চেষ্টা করলো। তখন ভারত কি করেছে তাদেরকে হটানোর জন্য জানেন? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনী, দেশের সরকার, জনগণ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে যুদ্ধ করেছে। ছোট্ট একটা বিচ্ছিন্নতাবাদী পরিচয়হীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া 3000 সৈন্য হারিয়েছে, কয়েক বিলিয়ন ডলারের অর্থ অস্ত্র খুইয়েছে, শুধু বিচ্ছিন্নতাবাদী একটা দলকে দেশ থেকে বিতাড়িত করার জন্য। তাহলে চিন্তা করেন, পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সরকার, জনগণের মদতে যদি যুদ্ধ শুরু হয়, ভারত কতটা যুদ্ধ করতে পারবে আমরা এখান থেকে বুঝতে পারি। এই তথ্যটা প্রচার করবেন। দ্বিতীয়ত, আমি বলছিলাম, এই হলো ভারতের যুদ্ধক্ষেত্রে অদক্ষতা। এখন অদক্ষতা ঢাকতে হলে এদেরকে কি করতে হবে? দেখেন, 62 সনের যুদ্ধে ওদের পরাজয়, পাকিস্তানের সাথে যুদ্ধে ওদের কোনো গুরুত্বপূর্ণ অর্জন হয়নি, ওদের আরও পরাজয়। ঠিক ওই সময় 1967 সালে ইন্দিরা গান্ধী
দায় করলো এই পাকিস্তান আর চীনের সাথে যুদ্ধে হেরে যাওয়ার জন্য দায়ী করলো ওই দেশের গোয়েন্দা সংস্থাটাকে। এখন যে ভারতের গোয়েন্দা সংস্থা আছে এটা তখন ছিল না, আরেকটা ছিল আরেক নামে। তো এই গোয়েন্দা সংস্থাকে তারা দায়ী করলো, দায়ী করে এই গোয়েন্দা সংস্থাকে সম্পূর্ণ বিলুপ্তি ঘোষণা করলো। কারণ ওই গোয়েন্দা সংস্থাটা শুধু দেশের তথ্য দিতে সক্ষম ছিল, বাহিরের বা পররাষ্ট্রনীতির অন্য দেশের রাজনীতির তথ্য দিতে তারা সক্ষম ছিল না। আচ্ছা, তো এখন কি হলো? এই কারণে ইন্দিরা গান্ধী তখন ক্ষমতায়, তখন এই দলটাকে বিলুপ্তি ঘোষণা করলো। বিলুপ্তি ঘোষণা করে নামে একটি গুপ্তচর গোয়েন্দা বাহিনী, একটা গোয়েন্দা বাহিনী তৈরি করলো। আর তার প্রধান বানাইল রামকৃষ্ণ নাতকাউ, তাকে বানাইল তার প্রধান। মানে তাকে স্বাধীনতা দিল, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে লুক নেন, যেখান থেকে খুশি সেখান থেকে প্রশিক্ষণ নেন। ওই ব্যক্তি যেখান থেকে খুশি সেখান থেকে লুক নিল, সিআইএর, আমেরিকার সিআইএ গোয়েন্দা সংস্থা থেকে সাহায্য নিল, প্রশিক্ষণ নিল। ইসরায়েলের মোসাদ থেকে সহ তারা প্রশিক্ষণ নিয়েছে, প্রযুক্তি নিয়েছে এই গোয়েন্দা সংস্থা কে প্রতিষ্ঠা করার জন্য। দেখেন, এদের চিন্তা হলো এরা যুদ্ধে পারবে না, যুদ্ধে পারেনি কখনো, তাই তারা গিরিঙ্গি করে, গোয়েন্দার গিরি করে, গুপ্তচুরি করে কিছু ক্ষতি করবে, এটা হলো ওদের চেষ্টা। তাই 1967 সালে এই কে তৈরি করার পর এই এর প্রথম সাকসেস অপারেশন হলো বাংলাদেশের 71-এর যুদ্ধ বাঁধানো, যুদ্ধ লাগানো, দেশকে স্বাধীন করা, নামে মাত্র স্বাধীন করা, আর পাকিস্তানকে আলাদা করা, পাকিস্তানকে দুর্বল করা, আর বাংলাদেশকে একটি আধিপত্যবাদ সরকার প্রতিষ্ঠা করা এবং দেশটাকে তাদের বাজার বসানো। এখন এই কথাটা কেন আনলাম? ইসকনের প্রসঙ্গে এই কথাটা এনেছি যে ইসকনটা কি? এই যে 1967 সালে বিদেশে গোয়েন্দাগিরি করার জন্য, বিদেশের পররাষ্ট্রনীতিতে, রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য এই যে তৈরি করেছিল, এই এত বছর যাবৎ বহু অর্জন করেছে। পাকিস্তানে ধরা খেয়েছে, বাংলাদেশে ধরা খেয়েছে, আমেরিকায় ধরা খেয়েছে, কানাডায় ধরা খেয়েছে, এবং কি ধরা খেয়ে কিছুদিন আগে কানাডায় হরিশ সিং মির্জা খালিস্তান আন্দোলনের নেতাকে হত্যা করতে সক্ষম হয়েছে, সেখানেও তারা ধরা খেয়েছে। ধরা খাওয়ার পর এখন তারা দেখলো, ইদানিং 10 বছর আগে চিন্তা ভাবনা করে দেখলো হয়ে গেছে, এটা প্রচারিত হয়ে গেছে, এটার সদস্যরা তেমন একটা দক্ষ নয় এবং অদক্ষতার প্রমাণ দিচ্ছে দিনের পর দিন। আর এই বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে, এই জন্য এই দিয়ে সরাসরি কোনো কিছু করানো যাবে না, গোয়েন্দাগিরি করানো যাবে না, গুপ্তচুরি করানো যাবে না, তথ্য আদান প্রদান করা যাবে না। তাই এই ভারতের আরএসএস, উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠী, আর এই বিজেপি, তাদের নেতৃত্বে এই ইসকন নামক জঙ্গি সংগঠনটা তৈরি হয়েছে। এই ইসকন নামক জঙ্গি সংগঠনটা তৈরি হয়েছে আরএসএস অথবা এই এর নব্য ভার্সন। মানে গোপনে যেতে হবে, পরিচয় গোপন করে যেতে হবে, কত কষ্ট হবে, পারবে না, মারা যাবে, ধরা খাবে, অপমান হবে, দেশের বদনাম হবে। কিন্তু এই নেক্সরতের ভ্যাগ, ধর্মের নামে সন্ন্যাসবাদী, একটি ধর্মের নামে, একটি সন্ন্যাসবাদীর নামে নেক্সরতের ভ্যাগ দূরিয়ে যদি বিশ্বের সব দেশে এই ইসকনকে রাখা যায়, এই ইসকন সেখানে ধর্মের নামে আখড়া করে, মন্দির করে, সন্ন্যাসীর নামে ভণ্ডামি করে, নেক্সরতের ভ্যাগ ধরে সব দেশের তথ্য ভারতকে দিতে পারবে। এই জন্য এর নব্য ভার্সন হিসেবে তৈরি করেছে এই ইসকনকে। আর এই ইসকন ঠিক তাই করছে, বিভিন্ন দেশে থেকে এরা ভারতকে বিভিন্ন তথ্য দিচ্ছে। আমি বলবো এই ইসকন এটা কোনো হিন্দুদের গুরুত্বপূর্ণ কোনো শাখা নয়। হিন্দুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ, বৈষ্ণব, শিব, যারা তারা। এখন এই ইসকনরা নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করে কেন? এরা মন্দিরগুলো দখল করতে চায়, এরা হিন্দুদের মধ্যে বড় উপর লেভেলে যেতে চায়, ঠাকুর ভেষ ধরে নিজেদেরকে সন্ন্যাসী বানিয়ে অনেক উচ্চ লেভেলে লোকদের সাথে চলতে চায়। চলে এরা নিজেদেরকে ওইখানে রেখে এর পক্ষে তথ্য সংগ্রহ করার জন্য এই কাজগুলো তারা করছে।
তথ্যটা দিয়ে দিলাম, এটা ভিডিও শেয়ার করেন। ইসকনের ব্যাপারে যে তথ্য দিলাম ওই তথ্যটা আপনারা শেয়ার করতে হবে। তো বন্ধুরা, বলছিলাম আপনারা ভুলে আছেন, এই ইসকন হচ্ছে একটি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী দল, খুনি, এবং এই ভারত এই কারণে এই দলটাকে বের করেছে। তা আমি বলবো সবাই এই ইসকন সম্পর্কে সতর্ক থাকেন। এই ভারত দেশবাসীকে আহ্বান করব, ভারত চাচ্ছে কিছু সংখ্যালঘুর লাশ ফেলতে। এই সংখ্যালঘুর লাশকে কেন্দ্র করে বিশ্বের কিছু দেশকে আমাদের বিরুদ্ধে নিতে, তারপরে এই দেশের বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক নিষেধাজ্ঞা আনতে, তারপরে দেশের সরকারকে অকার্য করতে, তারপরে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এই ফন্দি এঁটেছে। যাই হোক, আরও অনেক আলোচনা আছে, আজকে এটাই করলাম। ভারতের ব্যাপারে আরও আলোচনা করব, আপনারা খেয়াল রাখবেন। আমি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা। বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, ইতিহাস, ভূগোল নিয়ে আমি গবেষণা করি, তথ্য আদান প্রদান করি। আপনারা এই আমার চ্যানেলটা ফলো করবেন, ভিডিওগুলো দেখবেন। আশা করি সবাইকে আন্তরিক মোবারকবাদ সালাম জানিয়ে ভিডিও এখানে